বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমরা দশম শ্রেণীর অধ্যায় 2-এর পরিচ্ছেদ 2.2 এবং 2.3 নিয়ে আলোচনা করব। সেখানে আমরা দেখতে পাচ্ছি পরিচ্ছেদ 2 পয়েন্ট আছে স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনে বঙ্গবন্ধুর শাসনামল ও পরবর্তী ঘটনাবলী, এবং পরিচ্ছেদ 2.3 আছে সেনা শাসনামল 1975 থেকে 1990। আমরা এই প্রেক্ষাপটটা খুব সংক্ষেপে বর্ণনা করার চেষ্টা করব। যে বঙ্গবন্ধুর শাসনামল আমরা জানি 1971 সালে 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে, এবং স্বাধীনতা অর্জনের পর বাংলাদেশ একটি নূতন রাষ্ট্র গঠনের লক্ষ্যে 1972 সালে যে বঙ্গবন্ধু দেশে আগমন করেন 10ই জানুয়ারি, যেটা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস বলা হয়, এবং 11ই জানুয়ারি তিনি ক্ষমতা গ্রহণ করেন। এরপর বঙ্গবন্ধু একটি অধ্যাদেশ জারির মাধ্যমে বাংলাদেশ একটি সংবিধান গঠনের নির্দেশ দেন। সেই সংবিধানের আলোকে একটি নূতন সংবিধান তৈরি করে বাংলাদেশকে পরিচালনার ক্ষেত্রে বঙ্গবন্ধু ভূমিকা রাখেন। অর্থাৎ বঙ্গবন্ধু তার শাসন আমলকে বা তার শাসনের সময়কালকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে সাজিয়ে একটি নূতন রূপরেখা দেওয়ার চেষ্টা করেছিলেন। যেহেতু একটি অর্থশূন্য দেশ, বিধ্বস্ত দেশ পুনর্গঠন করার জন্য তার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করাতে হয়েছে। এই পরিকল্পনা গ্রহণ করতে গিয়ে বঙ্গবন্ধু যে কতগুলো পদক্ষেপ নিয়েছেন, তার মধ্যে আমরা তার পদক্ষেপগুলোকে আমরা নানান ভাগে ব্যাখ্যায়িত করতে পারি। প্রথম তিনি পদক্ষেপ নিয়েছে একটি নতুন সংবিধান তৈরি করা। স্বাধীন এই সংবিধানে তোমরা দেখেছো যে 1972 সালে যে সংবিধান হয়েছে, সেখানে একটি সংবিধান প্রণয়ন কমিটি ছিল, তার সদস্য সংখ্যা ছিল 34 জন। ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে সেই সংবিধান পরিচালিত হয়েছিল। সেখানে এই সংবিধান 1972 সালে 4 নভেম্বর গৃহীত হয় এবং 1972 সালে 16 ডিসেম্বর তা কার্যকর হয়। এভাবে একটি নূতন সংবিধান প্রণয়ন করেছেন বঙ্গবন্ধু। এরপর তিনি একটি গণপরিষদ অধ্যাদেশ জারি করেছেন 23 মার্চ 1972 সালে। সেই পরিষদের মাধ্যমে বঙ্গবন্ধু 1970 সালে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে তিনি কার্যক্রম পরিচালনা করার নির্দেশে বিশেষ অস্থায়ী সরকার মুজিবনগর সরকারের যারা সদস্য ছিল। এই গণপরিষদের মূল কাজ ছিল যে এই পরিষদ একটি নতুন সংবিধান উপহার দেবে এবং তাৎক্ষণিকভাবে যে আইন পরিবর্তন, আইন সংশোধন, এই বিষয়গুলো নিয়ে এই পরিষদ কাজ করেছে। অর্থাৎ নতুনভাবে কিভাবে একটি দেশ পরিচালনা করা যায়, সেখানে আইনের দরকার আছে, বিভিন্ন বিল পাস করার ব্যাপার আছে, সেই বিষয়গুলো নিয়ে কাজ করেছে। এরপর পরিত্যক্ত কারখানা জাতীয়করণ, অর্থাৎ যেসব কারখানা নষ্ট হয়ে গেছিল এগুলো কিভাবে রাষ্ট্রীয়করণ, জাতীয়করণ করে সে বিষয়ে তিনি পদক্ষেপ নিয়েছেন। প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণ চেষ্টা করছেন। নতুন একটি শিক্ষানীতি প্রণয়ন করার কথা বলেছেন, যেটা 1972 সালে বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর কুদরতি খুদা শিক্ষা কমিশন নাম পরিচিত ছিল, যা পরিপূর্ণতা হয়তো একসময় পায়নি। তারপর রেশনের ব্যবস্থা করছেন, স্বল্প মূল্যে যেন চাকরিজীবীরা যেন কোনো খাদ্য নিতে পারে, রেশনের ব্যবস্থা করেছেন। 1973 সালে প্রথম সাধারণ নির্বাচনের ব্যবস্থা করেছেন, যে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে একটি নতুন সরকার ব্যবস্থা পরিচালিত হচ্ছে, যে সংখ্যাকে আমরা মন্ত্রিপরিষদ শাসিত সরকার বলি বা সংসদীয় সরকার ব্যবস্থা বলি, সেই ব্যবস্থা তিনি করেছেন। নতুন অর্থনীতি পাঠশালা পরিকল্পনা তিনি করেছেন, অর্থাৎ একটা যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্গঠন করার জন্য তিনি কতগুলো পরিকল্পনা গ্রহণ করেছেন। তার মধ্যে ব্যবসা বাণিজ্য, শিক্ষা, কৃষি খাতকে যুগোপযোগী করার জন্য তিনি কতগুলো পরিকল্পনা গ্রহণ করেছেন। সর্বশেষ তিনি যে করেছেন দ্বিতীয় বিপ্লব কর্মসূচি। তার এই দ্বিতীয় বিপ্লব কর্মসূচির মধ্যে ছিল দেশকে পুনর্গঠন করার জন্য, রাজনীতিকে সীমিত করার জন্য তিনি একটি কৃষক শ্রমিক আওয়ামী লীগ নামে একটি দল গঠন করেন, যাকে বাকশাল নামে আখ্যায়িত করা হয়। এই বাকশালকে নানানভাবে আখ্যায়িত করা হয়, নানানভাবে এগুলো। এছাড়া বঙ্গবন্ধু পররাষ্ট্রনীতির কথা বলা হয়েছে, যে পররাষ্ট্রনীতি ছিল বঙ্গবন্ধু যে সকল দেশের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা, এই লক্ষ্যে 1972 সালে 10ই জানুয়ারি ঢাকার প্রথম বঙ্গবন্ধু এই বিষয় নিয়ে তিনি তার পদক্ষেপের কথা জানান, এবং তিনি এই বিষয় নিয়ে তার সিদ্ধান্ত জানান যে আমাদের পররাষ্ট্রনীতি কি হবে। এগুলো তিনি করেছেন। ভারতে মৃত্যুবাহিনী ফেরত দেওয়া নিয়ে বঙ্গবন্ধু আলোচনা করছেন, এবং এক পর্যায়ে মৃত্যুবাহিনী দেশ থেকে চলে গেছে, এটা নিয়ে তিনি কথা বলছেন। আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশে প্রথম ভাবমূর্তি করার জন্য, উজ্জ্বল করার জন্য বাংলাদেশ 1972 সালে প্রথম ব্রিটিশ কমনওয়েলথের সদস্য লাভ করে, এবং 1974 সালে 17 সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে। অর্থাৎ বঙ্গবন্ধু একটি বাংলাদেশকে পুনর্গঠন করার জন্য যা যা করা হয় সেই পদক্ষেপগুলো তিনি নিয়েছিলেন। এই প্রেক্ষাপটে তিনি যা করেছেন, আমরা সেই বিষয় নিয়ে একটি প্রশ্ন এখানে দিয়েছি, ছোট ছোট প্রশ্ন। বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে? তোমরা জানো 1973 সালে। কোন মাসে মিত্রবাহিনী বাংলাদেশ ছেড়ে চলে যায়? এরপর এ ধরনের ছোট ছোট প্রশ্ন হয়,
এবং আমি অনুধাবনমূলক কয়েকটি প্রশ্ন এখানে তোমাদের দিয়েছি। নতুন অর্থনৈতিক পাঠশালা পরিকল্পনা বলতে কি বোঝায়, দ্বিতীয় বিপ্লব কর্মসূচি বলতে কি বোঝায়, বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্যসমূহ লিখো, ইন্ডিপেন্ডেন্টি অধ্যাদেশ বলতে কি বোঝায়, গণপরিষদ বলতে কি বোঝায়, সামরিক শাসন। এটা আবার পড়াই নেই, একটু পরে দেখবো যে ওই প্রশ্নটার উত্তরটা কি। তাহলে আমরা এই যে প্রশ্নগুলো দেওয়া আছে, এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের বইতে হুবহু দেওয়া আছে, তোমরা একটু ব্যাখ্যা করে ক্লাস এগুলো আমরা পড়াইছি তোমরা নিবে। আমি যদি এগুলো ব্যাখ্যা দিতে চাই তা আমার এই একটি অধ্যায় ক্লাস নিতে 10 দিনও শেষ হবে না। সেই কারণে আমি সংক্ষিপ্তভাবে বললাম। বিশেষ করে আমি একটু পাঠশালা পরিকল্পনা বললাম আর দ্বিতীয় বিপ্লব কর্মসূচি। দ্বিতীয় বিপ্লব কর্মসূচি বঙ্গবন্ধু এই কারণে করেছিলেন যে আসলে এই দেশে যদি একাধিক রাজনৈতিক দল থাকে তাহলে দেশকে পুনর্গঠন করা যাবে না, দেশকে শক্তিশালী করা যাবে না। তাই তিনি রাজনীতিকে সংক্ষিপ্তকরণ প্রক্রিয়ার মধ্যে নিয়ে দেশকে এগিয়ে নেওয়ার জন্য একটি প্ল্যান তৈরি করেছিলেন, যার জন্য তিনি বাকশাল গঠন। এটাই ছিল তার দ্বিতীয় প্রকৌশল। 1952 সালের সংবিধান পটভূমি আমরা জানি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডক্টর কামাল হোসেনকে নেতৃত্ব দিয়ে মাধ্যমে তিনি সংবিধান তৈরি করেছিলেন, যে সংবিধান আজও আছে। সেই 72 সালের সংবিধান আলোকে এখন দেশ পরিচালিত হচ্ছে। এই সংবিধান এখন পর্যন্ত 16 বার পরিবর্তন হয়েছে বা সংশোধন হয়েছে বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে বাংলাদেশ সংবিধান এগিয়ে গেছে। বাংলাদেশ সংবিধানের প্রধান বৈশিষ্ট্য ছিল যে এই সংবিধান ছিল একটি লিখিত সংবিধান এবং দুষ্পরিবর্তিত সংবিধান। লিখিত সংবিধান জানো যে বাংলাদেশ সংবিধানে সবকিছু লিখিত ছিল, লিখিতের মাধ্যমে বাংলাদেশ সংবিধান পরিচালিত। সংবিধান মানে কি? একটি রাষ্ট্র পরিচালনার মূল দলিল বা দর্পণ। তোমরা আয়নার মাধ্যমে যেমন সবকিছু পরিষ্কার দেখতে পাও, সংবিধানের মাধ্যমে আমরা তা দেখতে পাই। ইংরেজিতে বলে কনস্টিটিউশন। এই সংবিধান বাংলাদেশের রক্তে লেখা সংবিধান। বঙ্গবন্ধুর কথায় বলা হয় রক্তে লেখা সংবিধান। রক্তের মাধ্যমে আমরা অর্জন করেছি স্বাধীনতা, সেই জন্য এটাকে রক্তে লেখা সংবিধান। এই একটা লিখিত রূপ ছিল। সংবিধানকে তিনি দুষ্পরিবর্তন বলছেন। দুষ্পরিবর্তন বলতে এটা বোঝায় যে এই সংবিধান সহজে পরিবর্তন করা যাবে না, জাতীয় সংসদে এক তৃতীয়াংশের মাধ্যমে এই সংবিধান পরিবর্তন করতে হয়। এই জন্য এই সংবিধানের রাষ্ট্র পরিচালনার 4টি মূলনীতির কথা বলেছে: জাতীয়বাদ, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র ইত্যাদি কথা বলা হয়েছে। অর্থাৎ এই 4টি মূলনীতির কথা ওই সংবিধান ছিল, যা আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে আবার সেই 4টি মূলনীতি। এছাড়া মানুষের মৌলিক অধিকারের কথা বলা, অন্য বসবাসন, শিক্ষা, চিকিৎসার কথা বলা হয়েছে, মানুষের ব্যক্তি স্বাধীন কথা বলা হয়েছে, মানুষের ভোটাধিকারের কথা বলা হয়েছে, ন্যায়পাল পদ সৃষ্টির কথা বলা হয়েছে ইত্যাদি ইত্যাদি। এই সংবিধানে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাই। আমরা এরপর দেখব 15ই আগস্টের নির্মম হত্যাকাণ্ড। বঙ্গবন্ধুর সেনা আমলে আমরা পদার্পণ করবো। 1975 সালে 15ই আগস্ট বঙ্গবন্ধুকে নির্মমভাবে কতিপয় উচ্চবিলেসী সেনা সদস্যরা তার পরিবারকে হত্যা করে এবং তাকে হত্যা হয়। বাংলাদেশের স্বাধীনতাকে চিরদিনের স্তম্ভিত করে দেয়, বাংলাদেশের গণতন্ত্রের ধারাকে চিরভাবে ধ্বংস করে দেয়। একটি কলঙ্কময় অধ্যায় তারা রচনা করেছে। এটাকে বঙ্গবন্ধু শাসন আমলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক এই যে এই সরকারকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশে একটি নতুন কৌশল অবলম্বনকারী নতুন কিছু উচ্চবিলেসী সেনা সদস্যরা এই দেশকে আবার পিছিয়ে দেওয়ার জন্য তারা মূলতই হামলা করে এই বঙ্গবন্ধুকে নিশ্চিহ্ন করে তারা এই দেশের ক্ষমতা গ্রহণ করেছে। বাংলার ইতিহাসে কতিপয় কলঙ্কময় অধ্যায়ের মধ্যে 15ই আগস্ট, 3রা নভেম্বর গুরুত্বপূর্ণ। 3রা নম্বর কি ঘটেছিল? 3রা নম্বর বঙ্গবন্ধু যারা সহচর ছিল, বঙ্গবন্ধু যারা কাছের লোক ছিল, তাদেরকে জেলে নেওয়া হয়েছিল, বিশেষ করে 4 নেতাকে। এই 4 নেতাকে তোমরা জানো। বঙ্গবন্ধুর সেই 4 নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, এদেরকে এইচ.এম. কামরুজ্জামান, এদেরকে ওই জেলখানায় হত্যা করা হয়েছিল। অর্থাৎ একটা দেশকে পঙ্গু করার জন্য, একটি গোষ্ঠীকে পঙ্গু করার জন্য সেনাবাহিনীরা মূলত এই যুগে যুগে এই কাজগুলো করছে। তোমরা পাকিস্তানে দেখো, অনেক দেশে আছে, বিশেষ করে বাংলাদেশেও কয়েকবার সেনা শাসনের ঘটনা ঘটেছে, আমরা যেগুলো তোমাদেরকে বলে দেবো। 31শে আগস্টে অধ্যাদেশ জারির মাধ্যমে বা যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করা হয়েছে। অর্থাৎ বঙ্গবন্ধুকে হত্যার পর এই দেশে যে সামরিক খন্দকার মোস্তাক আহমদ ক্ষমতা গ্রহণ করার পর সামরিক শাসনকে মাধ্যমে সমস্ত কার্যকলাপে তিনি বন্ধ করে দিয়েছেন। এরপর এই হত্যাকাণ্ড দীর্ঘায়িত হয়েছে। অর্থাৎ এই হত্যাকাণ্ডের মাধ্যমে বঙ্গবন্ধুকে পরিবারবর্গ সহ যে নির্মম হত্যাকাণ্ড তার মধ্যে জাতি নিশ্চিত হয়ে গেছে এবং জেলখানার পৈশাচিক হত্যাকাণ্ড বাংলাদেশকে আরও এক ধাপ পিছিয়ে দিয়েছে। অর্থাৎ আমরা সেই বিষয়গুলো নিয়ে দেখলাম। সেনা আমল 1975-1990, জিয়াউর রহমান 1975 সালে বঙ্গবন্ধু হত্যার পর তিনি ক্ষমতা আসেন এবং তিনি 1977 সালে নির্বাচন দেন। 1978 সালে তিনি বিএনপি গঠন করেন। এইভাবে তিনি তার ক্ষমতা পাকাপোক্ত করার জন্য তিনি কাজ করেছেন। অর্থাৎ সেনা শাসনরা ক্ষমতা আসার মাধ্যমে তারা যে কৌশলগুলো অবলম্বন করা হয় গণতন্ত্রকে ধ্বংস করার জন্য কৌশলগুলো, সেটা সব সরকারি করে। এটা বিএনপি, আওয়ামী লীগ, বিএনপি বা জাতীয় পার্টির কোনো কথা নয়। সব দেশেই সেনা শাসন
তার ক্ষমতাকে কুক্ষিত করার জন্য তারা কতগুলো কৌশল অবলম্বন করে এবং সেই কৌশলের মধ্যে তারা ক্ষমতায় টিকে থাকে। এবং জিয়াউর রহমান সেই কাজটি করেছেন, ক্ষমতায় আসছেন তিনি জনগণের মতামত দেওয়ার জন্য, তিনি হানা ভোট দিয়েছেন, হানা ভোটের মাধ্যমে তিনি ক্ষমতা করেছেন এবং রাষ্ট্রপতি নির্বাচন অংশগ্রহণ করার বিভিন্ন রাজনৈতিক দলকে সুযোগ দিয়ে তিনি ক্ষমতাকে পাকাপোক্ত করার চেষ্টা করেছেন। এবং 1977 সালে 21 এপ্রিল রাষ্ট্রপতি পদে তিনি অধিষ্ঠিত হয়েছেন এবং জিয়াউর রহমান তার সেই ক্ষমতা দীর্ঘদিন ধরে রাখতে পারেনি। তিনিও আবার একজন সেনা শাসকের মাধ্যমে পৃথিবীতে বিদায় নিয়েছেন 1981 সালে সেই 31 মে। অর্থাৎ একটি সেনা শাসক চলে যাওয়ার পর আরেকটি সেনা শাসকের পরিবর্তন একটি দেশকে ধ্বংস করে দেয়। অর্থাৎ সেই পরবর্তীতে তিনিও এইভাবে সেনার মাধ্যমে ক্ষমতা থেকে বিদায় দিয়েছেন। এর পূর্বে তিনি কতগুলো কাজ করেছেন, তিনিও তার উন্নতি হওয়ার কর্মসূচির মাধ্যমে দেশকে পুনর্গঠন করার চেষ্টা করেছেন। তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে সুযোগ দিয়েছেন, অনেকগুলো নির্বাচনে অংশগ্রহণ, দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন যেটা বলি সেটা হয়েছে। তিনি তার মাধ্যমে তিনি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন, আওয়ামী লীগ বিরোধী দল ভূমিকা পালন করেছে। অর্থাৎ জিয়াউর রহমান এই তার ক্ষমতাকে উৎসাহিত করার জন্য হয়েছে। আমরা আজকে এ পর্যন্ত শেষ করার পূর্বে তোমাদের বাড়ির কাজ যে প্রশ্নগুলো আছে তোমরা এই প্রশ্নগুলো নেবে। আমি একটি প্রশ্ন তোমাদেরকে দিই, এই প্রশ্নটা তোমরা বাসায় বাড়ির কাজ হিসেবে ব্যবহার করবে। সামরিক শাসন গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ ব্যাখ্যা করো। এই প্রশ্নটা তোমরা বাড়িতে সেটাই একটা প্রশ্ন সামরিক শাসনের জন্য যথেষ্ট বাড়ির কাজ হিসাবে ব্যবহার করো। তোমরা ছোট একটি প্রশ্ন 10 মিনিট বাসায় এটি প্র্যাকটিস করবে এবং পরে লেখার চেষ্টা করবে। সকলকে ধন্যবাদ। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আমরা নেক্সট ক্লাসে বাকি অংশটুকু শেষ করে এই অধ্যায় শেষ করবো। সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।